আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো, অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে ক্লাস চলছে। সেই ধারাবাহিকতায় আমি দশম অধ্যায়ের প্রাত্যহিক তড়িৎ জীবনের বিদ্যুতের একটি ক্লাস নেব। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? একটু স্মরণ করো। আর অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। প্রাত্যহিক জীবনের তড়িতের একটা অংশ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যে বিদ্যুতের সাহায্যে আমরা কোনো একটি যৌগিক পদার্থকে কিভাবে আলাদা করতে পারবো, মৌলিক পদার্থে রূপান্তর করতে পারবো, সেই সম্পর্কে একটি ক্লাস। গত ক্লাসে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছিলাম যে আমরা যে খাবার লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, সেটাকে যদি আমি একটা পাত্রে রেখে দুটি তড়িৎ দণ্ড বা তড়িৎ দ্বার প্রবেশ করাই আর বিদ্যুৎ সংযোগ দেই, তখন দেখা যাবে সোডিয়ামটা ক্যাথোডে এবং ক্লোরিনটা অ্যানোডে গিয়ে দুইটা মৌল আলাদা হয়ে যায়। আজকে দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের যে একটি তড়িৎ বিশ্লেষণের একটি পদার্থ আছে, সেটা হচ্ছে তুত মানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। গত ক্লাসে আমি কিন্তু আরও কয়েকটি যৌগের কথা বলেছিলাম যে কিভাবে যদি কপার সালফেটটা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তখন এটা কি হবে, কপার +2 এবং প্লাসটা পরে দিই, আর সালফেট আয়ন, এটা 2 আয়ন, 2টা ইলেকট্রন আলাদা হয়ে যাবে। এই আয়নগুলো আমরা জানি মুক্ত অবস্থায় থাকতে পারে না, তাদের কারো একটা ইলেকট্রনের প্রয়োজন, 2টা ইলেকট্রনের প্রয়োজন, কারো ইলেকট্রন বেশি আছে, সে ত্যাগ করার জন্য কারো কাছে যাবে। সুতরাং এখানে কপারের 2টা ইলেকট্রন শর্ট আছে, মানে আরেক যৌগ গঠন করার সময় দিয়ে দিয়েছিল। এখন যার জন্য সে 2টা ইলেকট্রন গ্রহণ করার জন্য সে কোথাও যাইতে হবে। কোথায় যাবে? ক্যাথোডের দিকে। শুধু এই কথাটা মনে রাখতে হবে যে কে কার কাছে যাবে। এটা যদি তোমরা উলট পালট লেখো সম্পূর্ণ কিন্তু শূন্য পাইবা, আর যদি এটা সঠিক হয় অন্যান্যের জন্য কিছুটা নাম্বার কম পেতে পারো অথবা পূর্ণ নম্বর পাবে। সেটা কি? সেটা হচ্ছে যে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করার জন্য, আয়ন যদি না হয়, যদি কপার হয়, শুধু কপার হলে ইলেকট্রন কিন্তু দান করে, ধাতু মানে ইলেকট্রন দান করে। যখন আয়নে রূপান্তর হয় সেই ইলেকট্রন গ্রহণ করে। এই গ্রহণ করার জন্য ক্যাথোডের দিকে যাবে। এটা শুধু মনে রাখতে হবে, কোথায় যাবে? ক্যাথোড। আর সালফেট কি করবে? ইলেকট্রন দান করার জন্য অ্যানোডের কাছে যাবে। অ্যানোড, ঠিক আছে? সে অ্যানোডের তড়িৎদ্বারের দিকে যাবে ইলেকট্রন দান করার জন্য, সালফেট আয়ন। আর কপার আয়ন ক্যাথোডের কাছে যাবে ইলেকট্রন গ্রহণ করার জন্য। 2টা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে রূপান্তর হবে। সুতরাং সেটা কিভাবে হবে সেটা যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখো, তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে লেখা আছে যে কপার সালফেট মানে হচ্ছে তুতে, এতে সামান্য পরিমাণ পানি মিশাইতে হবে, দ্রবণ তৈরি করতে হবে। আমরা যদি এরকম একটা চিত্র আঁকি, এখানে যদি একটা তড়িৎদ্বার দিলাম, কপারের তড়িৎদ্বার, এখানে যদি একটা কপারের তড়িৎদ্বার ব্যবহার করি, আর তার দ্বারা যদি আমি এটাকে সংযুক্ত করে দিই, এখানে এটা যদি ক্যাথোড তড়িৎদ্বার ব্যবহার করি, কপার, দুইটাই কিন্তু কপার দণ্ড, এটাও কপার দণ্ড, কপার Cu কপার, এটা হলো অ্যানোড হিসাবে আমি এই কপার দণ্ডটাকে ব্যবহার করব। আর এই দণ্ডটা কি ক্যাথোড হিসাবে ব্যবহার করব। এটাও কপারের তৈরি, ক্যাথোড, শুধু ক্যাথোডটাই লিখি আমি, ক্যাথোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার। এই মিশ্রণে কি দেওয়া আছে?
কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যেহেতু করতেছি, আমাদের এখানে কপার সালফেটের দ্রবণ নিব, পানি মিশ্রিত, মানে তুতের শুধু কিন্তু তুত মানেই কপার সালফেট থাকবে, এর সাথে পানি থাকে 5 অণু। হ্যাঁ, তোমাদের বইয়ে সেটা দেয় নাই, 5 অণু পানি থাকে। তো এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, অথবা এর সাথে পানি মিশ্রিত আছে, একই কথা। যদি এটাকে কপার সালফেট নেওয়া হয়, যদি আমরা এনোডকে কোথায় সংযোগ দিব? এনোডকে কোথায় সংযোগ দিতে হবে? ধনাত্মক প্রান্তের সাথে, আর ক্যাথোডকে ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগ দিতে হবে। এখানে মনে রাখতে হবে যে একটু বড় টার্ম যেটা বড় দাগ যেটা, সেটা হচ্ছে পজিটিভ প্লাস, ছোট দাগ যেটা সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সুতরাং এখানে সংযোগটা সবচেয়ে বড়। তুমি যদি এই সংযোগ উলট পালট দাও, তখন কিন্তু সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে যে এনোড তড়িৎদ্বার ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকে, ক্যাথোড তড়িৎদ্বার ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত থাকে। যখনই আমরা বিদ্যুৎ সংযোগ দিব কপার সালফেট দ্রবণে, তখনই কি ঘটবে? আমরা কখন আগে বলেছিলাম যে কপার আয়ন তৈরি হবে এবং আরেকটা কি তৈরি হবে? সালফেট আয়নে রূপান্তর হবে। যখন দ্রবণ থাকে তখন পানি একটা পোলার যৌগ। পানি কি যৌগ? পোলার যৌগ। এই পোলার যৌগের কারণে কপার সালফেটটা এই কপার আয়নে রূপান্তর হবে, সালফেট আয়নে রূপান্তর হবে। এই সালফেট আয়ন যাবে এনোডের দিকে, কপার আয়ন যাবে ক্যাথোডের দিকে। কেন? আমরা জানি সবারই একটা চাহিদা থাকে, আমাদের একটা চাহিদা আছে। যেমন এখন কয়টা বাজে? প্রায় 3টা বেজে যাচ্ছে, না 3টা না 3টার বেশি, তাই না? আমারও একটা চাহিদা কি, কখন বাসায় যাব, তাই নয় কি? খাবার হয়েছে দুপুরের, মাশাআল্লাহ খেয়েছি, কিন্তু তারপর প্রত্যেকেরই একটা চাহিদা থাকে। সেই চাহিদার উপরেই মানুষ, সব প্রাণী চলে। মানসিক চাহিদা, মনের চাহিদা, হ্যাঁ, এইরকম মৌলিক পদার্থের একটা চাহিদা আছে যে আমার তার কি দরকার, তার বেশি কিছু দরকার না, যে কপারের ইলেকট্রন দরকার। সে আয়ন হিসাবে কোনোদিনই থাকতে পারে না। এই জন্য এই কপার ক্যাথোডের কাছে গিয়ে কি করবে? বলবে আমাকে 2টা ইলেকট্রন দাও ভাই, আমার আর থাকতে ভালো লাগতেছে না, আমি একটা মৌলে পরিণত হতে চাই। এই দেখো মৌল হয়ে গেছে। 2টা ইলেকট্রন গিয়ে মৌল পরিণত হয়ে এটার উপর প্রলেপ করবে, এরকম কি কপারের প্রলেপ করবে। অপর পক্ষে এনোডে কি করবে? এনোডের বিক্রিয়াটা হচ্ছে সালফেট ইলেকট্রন দান করবে, ক্যাথোডকে এনোডকে সালফেট ইলেকট্রন দান করবে। দান করে সে কি হয়ে যাবে? এই সালফেটে রূপান্তর হবে। এই সালফেট কপারের সাথে বিক্রিয়া করে আবার কপার সালফেট যৌগ তৈরি হয়ে যাবে। যখন কপার সালফেট যৌগ তৈরি হয়ে যায়, তখন এই কপার সালফেটের কোনো কমতি হয় না, অপরিবর্তিত থাকে। এই জন্য এই দ্রবণে কপার সালফেটের কোনো পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, এই থেকে কপারের কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং এখানে একেবারেই সহজ একটা পদ্ধতি, যে কপার সালফেট দ্রবণে কপার ইলেকট্রন গ্রহণ করার জন্য ক্যাথোডের কাছে যাবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তর হবে। অপরপক্ষে সালফেট আয়ন এনোডের কাছে গিয়ে 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফেটে রূপান্তর হবে। এইভাবে কপার সালফেটের তুতের দ্রবণ থেকে কপার এবং সালফেট আলাদা করা যায়। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। এখানে বলা আছে যে যদি এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে দেখা যাবে এনোডের কপার ধাতু মিশ্রিত হওয়ার কারণে এটার ভর বৃদ্ধি পাবে, আর এনোডের ভর কমতে থাকবে। এটার ভর কমতে থাকবে কেন? এ থেকে কপার দ্রবণে চলে আসবে। দ্রবণে চলে আসার কারণে কপার ধাতুটা ক্ষয়প্রাপ্ত হবে, আর এনোডটা ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোডটা যে পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে সেই পরিমাণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এখানে এই কপার দণ্ড ছাড়া যদি আমরা নিষ্ক্রিয় ধাতু, অন্যান্য ধাতু ব্যবহার করি তড়িৎদ্বার হিসাবেও, তখনও এরকম তড়িৎ বিশ্লেষণ করানো সম্ভব হবে। আচ্ছা, এরপরে আসো, এই তড়িৎ বিশ্লেষণে আরেকটি কৌশল হচ্ছে তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনটা হচ্ছে আমরা যে
বিভিন্ন ধাতু ব্যবহার করি, যেমন বিশেষ করে লোহা জাতীয় লোহা জাতীয় যে স্টিল ব্যবহার করি সেটাও কিন্তু লোহা, সেটা জং ধরে মরিচা রোধ করার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। একটি হচ্ছে আমরা রং দেই, বার্নিশ দেই, হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ করি আমরা। তার মধ্যে একটি কাজ হচ্ছে তড়িৎ প্রলেপন, যা একটু ব্যয়বহুল, তারপর সেটা কি দীর্ঘস্থায়ী হয়। সেই তড়িৎ প্রলেপন সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ একটা ধাতুর উপর আরেকটা ধাতুর বিদ্যুতের সাহায্যে প্রলেপ দেওয়া, একটা ধাতুর উপর আরেকটা ধাতুর বিদ্যুতের সাহায্যে প্রলেপ দেওয়া, তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনটা কি বুঝতে পারছো তো? একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলা হয়। একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর তো বিদ্যুতের সাহায্যে দিতে হবে, কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে বা তড়িতের সাহায্যে প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলা হয়। এর সাহায্যে আমরা কোনো বস্তুর চকচকে সুন্দর করতে পারি, দীর্ঘস্থায়ী করতে পারি, ক্ষয় রোধ করতে পারি, এই জাতীয় অনেক কিছু করা যায়। এটার প্রয়োজন তোমাদের আছে, তোমাদের বইয়ে দেখবা আছে। বিশেষ করে কম দামি যেগুলি লোহার কম দামি যে ধাতু আছে, তামা, দস্তা, লোহা, এদের উপরে যে প্রলেপ দিয়ে আমরা জলবায়ুর বিভিন্ন অবস্থা থেকে সুন্দর করে রাখতে পারি। আর বিশেষ করে তামার উপর স্বর্ণ বা রূপার প্রলেপ দিয়েও বিভিন্ন অলংকার তৈরি করা হয়। আচ্ছা, এখন তড়িৎ প্রলেপন কিভাবে দেওয়া হয়? যদি আমি মনে করো একটা চামিচ, স্টিলের চামিচ, যা জং ধরে খুব দ্রুত, তাই না? এই চামিচের উপরে আমরা নিকেলের প্রলেপ দেব অথবা সিলভারের প্রলেপ দেব। সিলভারের প্রলেপ দেওয়া ভালো, সাদা হবে। তো সেই জন্য সিলভার তড়িৎদ্বার ব্যবহার করব। সিলভার তড়িৎদ্বার কিসের? সিলভারের সংকেত কি? এজি। এই সংকেত কিন্তু তোমরা একটু কম পারো, একটু শিখে নিবা যে সিলভারটা কি? এজি, সিলভার। এই সিলভারটা হচ্ছে এনোড তড়িৎদ্বার। সুতরাং যার উপর প্রলেপ দিব সেটা কেথোড হিসাবে ব্যবহার করতে হবে। কেন? এর আগের পয়েন্টে আমি দেখিয়েছি যে কপার আইসা কপার দণ্ডের উপর প্রলেপ করে জমা হয়, ইলেকট্রন গ্রহণ করে কপার কেথোডটা আস্তে আস্তে কি মোটা হতে থাকে। তো উপরে প্রলেপ দেওয়া মানেই তো জমা হওয়া, তাই না? সেই জন্য যার উপর প্রলেপ দিব, মনে করো যার উপর প্রলেপ দিব সেটাকে কেথোড হিসাবে ব্যবহার করতে হবে। এই চামিচ, হ্যাঁ, চামিচটা সুন্দর হয় নাই, যাই হোক তোমরা একটু বুঝে নিও। এটা হচ্ছে চামিচ, চামচ না, যাই হোক এটা হচ্ছে চামচ, যা কেথোড হিসাবে আমরা ব্যবহার করব। এখন কোথায় আমাদের আগেরটার মতনই যে এনোড মানে হচ্ছে ধনাত্মক প্রান্ত আর কেথোড মানে হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এনোড মানে হচ্ছে ধনাত্মক প্রান্ত, কেথোড মানে হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আমরা কিসের প্রলেপ দিব? নিকেলের প্রলেপ দিব। এই জন্য নিকেল সালফেটের দ্রবণ নিতে হবে। দ্রবণে কি নিতে হবে? নিকেল সালফেট বা নাইট্রেট, যেটাই বলো। দ্রবণে কি নিলাম? সরি সিলভারের দ্রবণ, যেহেতু আমরা সিলভারের প্রলেপ যেহেতু চামিচের উপরে দিব, এই জন্য সিলভার নাইট্রেট নিতে হবে। কি নিতে হবে? সিলভার নাইট্রেট। এই জন্য নিব যাতে দ্রবণের বিক্রিয়াটা চলে। যখন সিলভার নাইট্রেট নিব, সিলভার আয়ন, আগেরটা কি ছিল? কপার আয়ন ছিল, ধাতু, কপার ধাতু, সিলভারও ধাতু। এই আয়ন ইলেকট্রন গ্রহণ করার জন্য কেথোডের দিকে যাবে। সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করার জন্য কেথোডের কাছে যাবে, আর নাইট্রেট ইলেকট্রন দান করার জন্য এনোডের কাছে যাবে। এইভাবে বিক্রিয়া চলবে। আর এই কেথোড থেকে একটা করে আয়ন দ্রবণে মুক্ত হবে, সেই আয়ন চামিচের দিকে যাবে, কেথোডের দিকে যাবে, এবং চামিচ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এই চামিচের উপর আস্তে আস্তে কি এরকম
প্রলেপ পড়তে থাকবে, প্রলেপ পড়বে আর মসৃণ হবে, সুন্দর হবে, আর চামিচ আস্তে আস্তে কি চকচক দেখাবে, তাই না? এই চামিচটা এরকম হয়ে যাবে। সুতরাং সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন। এটা কিসের সাহায্যে করা হয়? তড়িৎ বা বিদ্যুতের সাহায্যে কাজটা করা হয়, এই জন্য কে বলা হয় তড়িৎ প্রলেপন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যার উপরে প্রলেপ দিব, মনে করি আমি যদি একটা লোহার চেইন থাকে, ঘড়ি থাকে, সেই ঘড়ির উপর আমি যদি স্বর্ণের প্রলেপ দিতে চাই, হ্যাঁ, তখন আমরা এই কেথোডে লোহার চেইনের ঘড়িটা ঝুলিয়ে দিব। তারপর স্বর্ণের দণ্ড নিতে হবে, এটা এনোডের দণ্ডটা, আবার গোল্ড সালফেটের দ্রবণ নিতে হবে। যখনই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তখন এই চেনির উপরে বা ঘড়ির চেনির উপরে আস্তে আস্তে স্বর্ণের প্রলেপ পড়বে। এটাকে বলা হয় তড়িৎ প্রলেপন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক্যাথোড অবশ্যই ঋণাত্মক প্রান্তের সাথে থাকতে হবে। যাকে প্রলেপ দিব সেটাকে ক্যাথোডে ব্যবহার করতে হবে, কারণ যার দ্বারা দিব সেই ইলেকট্রন গ্রহণ করার জন্য ক্যাথোডের কাছে আসবে এবং ইলেকট্রন নিয়ে তার উপর প্রলেপ পড়বে। সুতরাং এখানে যদি আমি সিলভার ব্যবহার না করে নিকেল ব্যবহার করি, সেই নিকেল সালফেট দ্রবণ নিতে হবে, আর নিকেলের দণ্ড নিতে হবে, আর নিকেলটা আয়ন হিসাবে মুক্ত হবে দ্রবণে। আয়নটা সেই ইলেকট্রন গ্রহণ করে চামিজের উপর প্রলেপ পড়বে। সুতরাং এটাও একেবারেই সহজ, আগেরটার মতনই তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ প্রলেপন কাছাকাছি একই রকম। আমার মনে হয় তোমরা অবশ্যই এই তড়িৎ প্রলেপন এবং তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের আর কোনো কথা থাকার কথা নেই। যদি না বুঝে থাকো একটু বলতে পারো মেসেজ দিয়ে, স্যার আমার এই অংশটা আবার একটু বলে দেন। সবাই খালি শ্রেণী রুল এইগুলি লেখো, কিন্তু তোমরা কোনো কিছু বুঝতে পারতেছো কিনা সেটা কিন্তু দিচ্ছ না। নিশাদ ইসলাম, জেসিন জাহিন, দুইজন মাত্র কমেন্টস দিছ, কিন্তু সমস্যার কথা বলতে হবে যে আমি স্যার এই অংশটা বুঝি নাই, ক্লিয়ার, তখন আমরা সেটা বোঝাতে পারবো। আরেকটা হচ্ছে তড়িৎ মুদ্রণ। যেমন আমরা যে বিভিন্ন মুদ্রা ব্যবহার করি, হ্যাঁ, মুদ্রার কয়েন ব্যবহার করি, সেটা কিন্তু জং ধরে না, সেটা কিন্তু অনেক দিন থাকে, তাই না? সেইটাকে কিভাবে সেটা কেন এত চকচক করে বা এত ভালো থাকে কেন, তার উপরে সেটার উপরে একটা প্রলেপ দেওয়া হয়, সেটাই হচ্ছে তড়িৎ মুদ্রণ। আচ্ছা, তড়িৎ প্রলেপন একটি বিশেষ পদ্ধতির ব্যবহার করে হরফ ব্লক। এটা কিছু তড়িৎ মুদ্রণ বলতে শুধু মুদ্রাই না, যেমন আমরা অনেক বাসার সামনে দেখব সুন্দর করে তার নাম লিখে বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সুন্দর করে বাসার সামনে ঝুলিয়ে রেখেছে। এরকম অনেক বর্ণ লিখে ঝুলিয়ে রাখে। সেগুলি কিভাবে করে? সেটা হচ্ছে তড়িৎ মুদ্রণের মাধ্যমে করে এবং ব্লক করে রাখে অনেকেই, হ্যাঁ। সুতরাং এগুলি হচ্ছে সব তড়িৎ মুদ্রণ। তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে কি করতে হবে? লেখাটিকে সাধারণ টাইপের মোমের উপর ছাপ দিতে হবে। আমরা যে টাইপে লিখি, কম্পিউটার টাইপে লিখি, সেই টাইপটা করে মোম নিতে হবে, কারণ মোম হচ্ছে খুব সফট থাকে, তাকে যে কোনো আকৃতিতে আকৃতি দান করা যায়। এই জন্য সেই মুদ্রণ অক্ষরটা কি মোমের উপর ছাপ দেয় এবং মোমের আকৃতি দান করে সেই বর্ণের মতন। এটাই বলা হয়েছে যে তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে মোমের উপর ছাপ দেওয়া হয়। সাধারণ টাইপ বলতে যেভাবে আমরা লেখার চেষ্টা করি সুন্দর দেখা যায় সেভাবে। এর উপর কিছু গ্রাফাইট গুঁড়া ছড়িয়ে দেওয়া হয়। আমরা যে মোমের বর্ণ বানাইলাম, মনে করো আমি এম লিখতে চাই, আমার নাম কি এম, মুর্শিদ স্যার, এই এমটাকে যদি লিখতে চাই, তারপরে এটাকে সুন্দর করে আমি মুদ্রণ করব, মুদ্রণ করে তারপর মোমের উপর এটা একটা ছাপ দেব। ছাপ দেওয়ার পরে যদি আমি বিদ্যুৎ সংযোগ দিই, মোম কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করার জন্য এই মোমের উপর আমরা গ্রাফাইটের গুঁড়া ছিটিয়ে দিব। গ্রাফাইট কেন দিব? গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। গ্রাফাইট হচ্ছে কি? বিদ্যুৎ সুপরিবাহী। এই জন্য একে গ্রাফাইটের কিছু গ্রাফাইট গুঁড়া ছড়িয়ে দিব
এতে তড়িৎ পরিবাহী হবে। মোম তড়িৎ পরিবাহী নয়, আর মোমকে তড়িৎ পরিবাহী করার জন্য আমরা কি করব, গ্রাফাইটের গুঁড়া ছড়িয়ে দিব। তারপর কপার সালফেট দ্রবণে সে আগের মতনই আমরা একটা দ্রবণ নিব, একটা পাত্র নিব, পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ নিব এবং কেথোড পাত হিসাবে ডুবানো হবে। এই যে মোম এমটা লিখছে সেটা কোথায় ব্যবহার করতে হবে, কেথোড তড়িৎদ্বারে ব্যবহার করতে হবে। সেই বর্ণটা কেথোড পাত হিসাবে ব্যবহার করতে হবে। একটি তামার পাতকে এনোড হিসাবে ব্যবহার করব। এখন দ্রবণের মধ্যে তড়িৎ যদি চালানো হয়, মোমের ছাঁচের উপর তামার প্রলেপ করবে। এই যে মোমের ছাঁচ নিলাম, এর মধ্যে কেথোড ব্যবহার করলাম কি গ্রাফাইট হিসাবে। কেথোড এর কাজ হিসেবে যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, এনোড হিসাবে আমরা ব্যবহার করব কপার অথবা সিলভার অথবা চকচকে যে কোনো বিষয়, নিকেল অথবা সিলভার, এগুলি যখন ব্যবহার করব এনোড হিসাবে, এনোড থেকে আয়ন বা সিলভার আয়ন বা কপার আয়ন এই কেথোডের কাছে আসবে ইলেকট্রন নেওয়ার জন্য। যখন নিতে আসবে তখন বলবে যে না, আমি আর তোমাকে ছাড়ছি না, তুমি আমার উপরে প্রলেপ হয়ে যাও। তখনই এটার উপরে ছাপের উপর একটা প্রলেপ হয়ে যাবে। সুতরাং এনোড কেথোডের কাছে আসবে ইলেকট্রন নিতে আসলে আর তাকে ছাড়া যাবে না বলে প্রলেপ সৃষ্টি হয়ে যাবে। এটাই বলা হয়েছে তড়িৎ মুদ্রণ। তামার পাতকে এনোড হিসেবে ব্যবহার করব। কেন, তামার প্রলেপ আমি দিব এই এমের উপরে, আর এমটা বা বর্ণটা কোথায়, কেথোড হিসেবে ব্যবহার করব। আর দ্রবণ থেকে আয়ন কেথোড মোমের কাছে যাবে বা কেথোডের কাছে যাবে ইলেকট্রন নেওয়ার জন্য। নেওয়ার পরেই এটার উপরে প্রলেপ পড়বে। এই প্রলেপ খানিকটা যখন পুরো হয়ে যাবে, ছাঁচ থেকে সরিয়ে ছাপার কাজে ব্যবহার করতে হবে। সুতরাং এই অংশটা মনে হয় বুঝতে পেরেছ যে তড়িৎ মুদ্রণটা কি। মুদ্রণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো বর্ণকে মুদ্রণ করা বা আচ্ছা, আমি আজকের এই পর্যন্ত ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আজকে 3টা পয়েন্ট বলেছি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেট বা তুতের কপার সালফেটে কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। দ্বিতীয় অংশ বলেছি তড়িৎ প্রলেপন, বিদ্যুতের সাহায্যে কোনো ধাতুকে কিভাবে সংরক্ষণ করা যায় বা চকচকে করা যায় বা সুন্দর করা যায়, সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লোটিন তড়িৎ প্রলেপনের ইংরেজি নাম ইলেকট্রোপ্লোটিন। আর 3 নম্বরটা হচ্ছে তড়িৎ মুদ্রণ, সেটাও কেথোডে বর্ণটা ব্যবহার করতে হবে। সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া দিলাম, আর তোমরা একটু ভালো করে পড়ে নিবে। আর স্বাস্থ্য সচেতনতা সতর্কভাবে চলবে। তোমরা সবাই ঘরে থাকো, বেশি বেশি আল্লাহর নাম গ্রহণ করো বা ইবাদত করো বা নামাজ কায়েম করো, আর শরীর প্রতি যত্ন নাও, লেখাপড়ার দিকে মনোযোগী হও, সংসদ টিভি দেখো, প্লাস আমাদের ক্লাসগুলি ভালো করে দেখো। পর্যায়ক্রমে সবগুলি ক্লাস হচ্ছে, যদি সময় না পাও অন্য সময় দেখো, কিন্তু ক্লাসটা যেন মিস না হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।